নমস্কার বন্ধুরা, আজকের পাঠশালায় আপনাদের স্বাগত। আজকে আমরা ব্যাকরণের একটি খুব জটিল বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টির নাম হলো সমাস। সবাই বলে সমাস নাকি শিখতে লাগে 6 মাস, কিন্তু আজকে আমরা এমন সোজা করে বুঝিয়ে দেব যে তোমরা এই জিনিসটা সহজে ভুলবে না। সমাস শেখার আগে যে জিনিসগুলি প্রথমে শিখতে হবে সেগুলি হলো সমস্যমান পদ কাকে বলে, পূর্বপদ ও পরপদ কাকে বলে, সমাসবদ্ধ পদ কাকে বলে, ব্যাসবাক্য কাকে বলে। এই বিষয়গুলি না জানলে আমরা সমাসের সব বিষয়গুলো করতে পারবো না। প্রথমে হচ্ছে সমস্যমান পদ কাকে বলে। সমস্যমান পদ কি? সমাসের প্রথমে বলি সমাসের কাজ কি। সমাসের কাজ হলো কোনো কিছুকে সংক্ষেপ করা। কাকে সংক্ষেপ করবে? না, কতগুলি পদ থাকে, সেই পদগুলোকে সংক্ষেপ করে এক পদে পরিণত করার নাম হলো সমাস। তাহলে সমাস অনেকগুলি পদকে এক পদে পরিণত করছে। তাহলে যেহেতু অনেকগুলোকে একটা করে দিচ্ছে অর্থাৎ সংক্ষেপ করছে, তার জন্য বলা হয় সমাসের কাজ হলো সংক্ষেপ করা। এবার এই যে সমাস পড়তে গেলে আমাদের জানতে হবে কি সমস্যমান পদ, পূর্বপদ ও পরপদ, সমাসবদ্ধ পদ আর ব্যাসবাক্য। যে অনেকগুলো পদ রয়েছে সেই পদগুলোকে যখন আমরা এক পদে পরিণত করছি, সেই এক পদে পরিণতর সমাসকে আমরা বলি সমাসবদ্ধ পদ। যে এক পদে পরিণত হলো সেটা হচ্ছে সমাসবদ্ধ পদ। তাহলে সমস্যমান পদ কি? যেটা দিয়ে সমস্যা তৈরি হলো, অর্থাৎ কি যে পদগুলো আমরা ব্যবহার করছি আগে, অর্থাৎ অনেকগুলো যে পদ রয়েছে সেগুলোকে আমরা বলছি সমস্যমান পদ। এইবার ধরো একটা বাক্য বললাম, বিদ্যার নিমিত্ত আলয়। বিদ্যার নিমিত্ত আলয়, এটাকে যদি আমি সমাস করি তাহলে হয়ে যাবে বিদ্যালয়। আবার বললাম মন রূপ মাঝি, এই বাক্যটাকে যদি ছোট করে সমাস করি তখন হয়ে যাবে মন মাঝি। এবার দেখো এই যে বাক্যটা রয়েছে, বাক্যটার মধ্যে বিদ্যা হচ্ছে একটা পদ, আলয় একটা পদ, মন একটা পদ, মাঝি একটা পদ, কিন্তু এখানে রয়েছে একটা একটা পদ, বিদ্যালয় আর মন মাঝি। তাহলে এই যে অনেকগুলো পদ রয়েছে বিদ্যা এবং আলয়, এগুলোকে বলবো সমস্যমান পদ। আর এই যে এক পদে পরিণত হলো এটা হচ্ছে সমাসবদ্ধ পদ। এবার পূর্বপদ আর পরপদ কি? পূর্ব মানে হচ্ছে আগে, পর মানে হচ্ছে পরে। তাহলে এই যে বাক্যটা রয়েছে এর মধ্যে প্রথমে যে পদটা রয়েছে তাকে বলছি পূর্বপদ, পরে যে পদটা রয়েছে তাকে বলছি পরপদ। এর ক্ষেত্রেও প্রথমে যে পদটা রয়েছে সেটা হচ্ছে পূর্বপদ, পরে যে পদটা রয়েছে সেটা হচ্ছে পরপদ। আর যে বাক্যটা দ্বারা আমরা এই সমাসটাকে বিশ্লেষণ করছি সেই বাক্যটাকে বলা হচ্ছে ব্যাস বাক্য। বোঝা গেল বিষয়টা? তাহলে ব্যাস বাক্য কাকে বললাম? তাহলে এক্ষেত্রে বিদ্যার নিমিত্ত আলয় পুরোটা হচ্ছে ব্যাস বাক্য, আর বিদ্যালয় হচ্ছে সমাসবদ্ধ পদ, বিদ্যা আর আলয় হচ্ছে সমস্যমান পদ। বিদ্যা যেহেতু আগে আছে তাই এটা পূর্বপদ, আলয় হচ্ছে পরপদ। বোঝা গেল? এবার আসি সমাস কত প্রকার। সমাস তো রয়েছে অনেক প্রকার, তার মধ্যে প্রথম যে সমাসটা আমরা শিখব তাকে বলা হয় দ্বন্দ্ব সমাস। কি সমাস? দ্বন্দ্ব। দ্বন্দ্ব কথাটার অর্থ তো আমরা জানি ঝগড়া করা, কিন্তু সমাসের ক্ষেত্রে দ্বন্দ্ব কথাটার অর্থ হলো মিল। তাহলে দ্বন্দ্ব কথাটার অর্থ এক্ষেত্রে মিল। এই সমাসে সমস্যমান পদ দুটি পদেরই অর্থ বজায় থাকে। মাঝে শুধু কি
ও এবং আর যোগ করে দিলেই ব্যাস বাক্য হয়ে যাবে, আর কিচ্ছু করতে হবে না। বেশিরভাগ ক্ষেত্রে কি দেখা যায় যে দুটো পদ রয়েছে, তারা সম অর্থের পদ হতে পারে বা অর্থাৎ আবার বিপরীতার্থকও হতে পারে, এক জাতীয় হতে পারে আবার বিপরীতার্থকও হতে পারে। যেরকমই হোক সমাসবদ্ধ পদ দুটোর অর্থ বজায় থাকছে। কেমন? ধরো বললাম বাবা ও মা, হয়ে গেল বাবা মা। বললাম চলা ও ফেরা, হয়ে গেল চলাফেরা। দেখো এখানে যে পদ দুটো রয়েছে, দুটো পদই কিন্তু সমাসবদ্ধ পদেও রয়েছে, কোনো তফাৎ হয়নি। শুধু ব্যাস বাক্যে আমরা কি করেছি, মাঝখানে একটা ও যোগ করেছি, তবেই ব্যাস বাক্য নির্ণয় হয়ে গেছে। দ্বন্দ্ব সমাসে সবসময় অভেদ কল্পনা করা হয়, তার জন্য মাঝখানে ও এবং আর যোগ করলেই সমাসটা হয়ে যায়। ধরো বললাম, আবার কি বলতে পারি, টাকা ও করি, টাকা করি। শুধু দুটো অর্থ আলাদা রয়েছে, একটা হচ্ছে দম্পতি। দম্পতির যখন ব্যাস বাক্য ভাঙবো তখন সেটা হবে জায়া ও পতি, একটু আলাদা। আবার আমরা যদি বলি আমরা, তখন আমাদের ব্যাস বাক্য হবে আমি, তুমি ও সে। এই হচ্ছে ব্যাস বাক্য। এই দুটো হলো আলাদা, তাই এই দুটো একটু ইম্পর্টেন্ট বিষয়, একটু দেখে রাখতে হবে। দ্বন্দ্ব সমাসের পরে আমরা যে সমাসটা পড়বো সেটাকে বলা হয় দ্বিগু। দ্বি মানে কি? দুই, দুইটি গরু, দ্বিগু কথাটার অর্থ। এবার দ্বিগু সমাসে সাধারণত সংখ্যাবাচক শব্দ দেখা যায়। যে পদগুলো থাকে তার একটা হবে সংখ্যাবাচক শব্দ। যে সংখ্যাবাচক শব্দ দেখব সঙ্গে সঙ্গে আমরা সেটাকে দ্বিগু সমাসের মধ্যে ফেলবো। তবে একটা কথা খুব ইম্পর্টেন্ট এবং মাথায় রাখতে হবে, সেটা হলো দ্বিগু সমাসে কখনো এক সংখ্যাটা যায় না। একের বেশি হলে, অর্থাৎ দুই বা তার বেশি হলে তবেই সেটা দ্বিগু সমাসের মধ্যে পড়ে। এক সংখ্যাটা কিন্তু দ্বিগু সমাসে পড়ে না। দ্বিগু সমাস ভাঙবো কি করে? তাহলে প্রথমেই যদি আমরা দেখি কোনো সংখ্যাবাচক শব্দ রয়েছে, তাহলে আমরা বুঝলাম দ্বিগু সমাস। তখন ধরো বলা হলো নবরত্ন, তাহলে প্রথমে রয়েছে নব মানে নয়, সংখ্যা, পরেরটা রত্ন, তখন কি বলা হবে? নবরত্নের সমাহার। শুধু ব্যাস বাক্যে কিছু নয়, সংখ্যাটাকে আগে বসিয়ে দেবো, পরের পদটাকে পরে বসিয়ে দেবো, তারপরে শেষে বসাবো সমাহার। ধরো বলা হলো তে পায়া, তাহলে হবে তিনটি পায়ার সমাহার। আবার বলা হলো পঞ্চবটি, হবে পঞ্চ বটের সমাহার। তাহলে দ্বিগু সমাসে হচ্ছে কি, সবসময় সংখ্যাবাচক শব্দ থাকবে এবং যোগফল হবে, অর্থাৎ এক সংখ্যাটা কখনো দ্বিগু সমাসে যাবে না, একের বেশি হলেই সেটা দ্বিগু সমাসের মধ্যে পড়বে। আজকের মতো এইটুকুই, দুটো ছোট সমাস আমি শেখালাম, পরবর্তী পাঠে আমরা বাকিটা শিখব। তাহলে আজ এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে। আমার এরকম আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।